আসসালামু আলাইকুম। তোমাদেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিটের বাংলা সলভ সিরিজে যে ভিডিওগুলো দিচ্ছিলাম সেটারই আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ভিডিও। এবং দ্বিতীয় ভিডিওতে আমি তোমাদেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিটের 2022-23 সেশনের এ শিফটের প্রশ্নগুলো আমি একটু তোমাদেরকে সলভ করাবো। 10টা প্রশ্ন ছিল, 10টাই সুন্দরভাবে সলভ করাবো। আশা করি এখান থেকে একটা ভালো একটা বেনিফিট তুমি পাবা। এখন চবিতে যেহেতু তোমার বিগত বছরের কোয়েশ্চেনগুলো থেকে টাইপ রিপিট বলো বা তোমার হুবহু কোয়েশ্চেন বলো প্রচুর পরিমাণে কিন্তু কমন আসে, তোমরা যদি খেয়াল করে দেখো। তো তোমরা যদি বিগত 8 বছরের প্রশ্ন যদি তোমরা ভালো করে দেখতে পারো তাহলে ইনশাল্লাহ তোমার অন্তত চবিতে তুমি ভালোভাবে পাসটা করে আসতে পারবা। এবং সেই সাথে আমাদের যে ভিডিওগুলো আছে এগুলো দেখবা। এবং আমরা তোমাদেরকে আগামী পরশুদিন ইনশাল্লাহ তোমাদেরকে চবির একটা লাস্ট ফাইট সাজেশন দিব, ওইটা সবার জন্য উন্মুক্ত থাকবে। তো ওই সাজেশনটা যদি তোমরা ভালো করে দেখো সেখানে বাংলা অংশটা, আশা করি যে তুমি এখান থেকে পাস মার্ক না শুধুমাত্র মিনিমাম 5 থেকে 6 মার্ক তুমি ইজিলি ওখানে অ্যানসার করতে পারবে ইনশাল্লাহ। তাহলে আমরা একটু এ শিফটের যে কোয়েশ্চেনগুলো ছিল 22-23 সেগুলো একটু আমরা সলভ করি, দেখি। এটা আমাদের বাংলার দ্বিতীয় ভিডিও। ওকে, এখন প্রথম যে কোয়েশ্চেনটা একটু খেয়াল করো কি ছিল। 1 নম্বর কোয়েশ্চেনে যে ওরকম বিনয়ের চেয়ে অহংকারের দেশ অনেক অনেক ভালো। আচ্ছা, ভালো পর্যন্ত আমাদের একটা লাইন। দেখো চবিতে কিন্তু লাইন থেকে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন আসে। ইভেন প্রত্যেক বছরই তুমি লাইন থেকে কোয়েশ্চেন পাবা, কোনো একটা গল্পের লাইন দেখা যাবে তোমাকে দিয়ে দিছে। তো এই যে আমার লাইনটা ছিল, এই লাইনটা হচ্ছে কি আমার পথ। কোন পথ? আমার পথ প্রবন্ধ থেকে আসছে। এবং এই আমার পথ প্রবন্ধটা কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এখানে মূলত আমাদেরকে এই লাইনটা যেহেতু আমাদের মুখস্থ থাকা উচিত ছিল, বাট মুখস্থ ছাড়াও আমরা কিন্তু এটাকে অ্যান্সার করতে পারবো। দেখো কিভাবে করতে পারি। আমরা একটু সেন্টেন্সটা বোঝার চেষ্টা করি বা বাক্যটা বোঝার চেষ্টা করি। ওরকম বিনয়ের চেয়ে অহংকারের দেশ অনেক অনেক ভালো, মানে বোঝাচ্ছে এখানে অহংকারটাকে আমার কি করা হচ্ছে? হাইলাইট করা হচ্ছে। কিভাবে হাইলাইট করা হচ্ছে? নেগেটিভ নাকি পজিটিভ, এটাও বোঝার একটা বিষয়। যেহেতু আমাকে বিনয়ের চেয়ে অহংকারকে ভালো বলা হচ্ছে, তার মানে কি এখানে অহংকারটাকে কোনো না কোনো একটা দিক থেকে আমাকে পজিটিভলি মিন করা হচ্ছে। ওকে, এখন দেখো অপশনগুলো দেখি। প্রথম অপশন ছিল স্বীকারোক্তি, দ্বিতীয় অপশন হচ্ছে পৌরুষ, এবং তৃতীয় অপশন দাসত্ব, এবং চতুর্থ অপশন কি অভিশাপ। যেহেতু এখানে অহংকারটাকে আমার পজিটিভলি হাইলাইট করা হচ্ছে, সো আমাদের দাসত্বও হবে না, আমাদের কিন্তু অভিশাপটাও হবে না। কারণ দাসত্ব বা অভিশাপ এই জিনিসগুলো আসলে বিনয়ের সাথে রিলেটেড থাকে। এখন স্বীকারোক্তি বা পৌরুষ এই দুইটার মধ্যে আমাদের কোনটা হইতে পারে? দেখো স্বীকারোক্তিটা অনেক সময় কি হয়, তোমার এটাও কিন্তু অনেকটা কি বিনয়ের মধ্যে পড়ে যায়। কারণ তুমি একটা কোনো একটা কিছু করলা, এটা স্বীকারোক্তি কাউকে দিলা, এটা কিন্তু অনেকটা বিনয়ের মধ্যে পড়ে যাচ্ছে। তার মানে এই স্বীকারোক্তিটাও হবে না। এখন আসো ভাই, পৌরুষটা কিভাবে হবে? পৌরুষ জিনিসটা কি বোঝাচ্ছে জানো? আমাদের যে পুরুষত্ব বলে একটা বিষয় থাকে না, বলেন যে অমুকের পুরুষত্ব মানে সাহস থাকে, কথা বলে স্পিরিট থাকে। তো এই জিনিসগুলোকে কি বলা হচ্ছে? পুরুষত্ব বলা হচ্ছে। তাহলে পৌরুষ মানে কি? পুরুষত্বের যে গুণগুলা বা সাহস জিনিসগুলোকে বোঝানো হচ্ছে। অর্থাৎ এখানে একটা পজিটিভ মিন কিন্তু আমরা পাচ্ছি। তাহলে আমাদের অ্যান্সারটা কি হচ্ছে? পৌরুষ হচ্ছে। অর্থাৎ ওরকম বিনয় হচ্ছে, এরকম বিনয় যেটা কি অন্যের সামনে তোমাকে বারবার জবাবদিহিতা করতে হবে, বারবার মাথা নিচু করতে হবে, এগুলো হচ্ছে কি বলা হচ্ছে? যে অহংকারের পৌরুষত্ব অনেক অনেক বেশি ভালো। সো আমাদের যদি এই লাইনটা পড়াও না থাকে, তুমি যদি এক্সপ্লেনেশনটা বুঝো, তাহলে ভাইয়া এটা তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে সবাই? সো লাইনগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। বিশেষ করে অপরিচিতা যে গল্পটা আছে, সেই অপরিচিতাটা তোমরা একটু ভালো করে পড়বা, ওটা থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন কমন আসে। পরে আসো, কি বলা হচ্ছে? মন্দ নয় হে, খাঁটি শোনা বটে, অপরিচিত গল্পে এই উক্তি করেছে কে? তার মানে দেখো আমাদের সেকেন্ড কোশ্চেনটা কিন্তু ভাইয়া কোত্থেকে আসছে? আমাদের কোন একটা গল্পের লাইন থেকে আসছে, এবং অপরিচিত থেকে। আবারও বলতেছে অপরিচিত মাস্ট ভালো করে পড়বা। একবার হলেও গল্পটা আবার রিডিং করে যাও, একটা প্রশ্ন ভাইয়া নিশ্চিত কমন পাবা। লেখক পরিচিত একটু ভালো করে দেখো, তাহলে তোমার হয়ে যাবে। এখন মন্দ নয় হে, খাঁটি শোনা বটে, তার মানে কি এখানে কাকে প্রশংসাটা করা হচ্ছে? প্রশংসাটা হচ্ছে কি কল্যাণীকে করা হচ্ছে। এবং এই কল্যাণীকে কে করতেছে? এখন কথা হচ্ছে কি কল্যাণীকে কে দেখে আসছিল? কে? কাকে পাঠানো হয়েছিল? তোমার বিনুদাকে পাঠানো হয়েছিল কি কল্যাণীকে দেখে আসার জন্য। এবং বিনুদা যখন তোমার অনুপমের কাছে এসে তোমার কল্যাণীর বর্ণনা দিচ্ছিল, তখন সে বলছিল যে মন্দ নয় হে, খাঁটি শোনা বটে। তাহলে কি হবে? বিনুদা হবে। ঠিক আছে। আচ্ছা, এরপর আসো। এবং বিনুদা কিন্তু খুবই কথায় খুবই চালু এবং খুব সুন্দর কথা বলতে পারে, এগুলো একটু মনে রাখবা। যদি প্রশ্ন আসে যে অপরিচিত গল্পে কে সুন্দর করে কথা বলতে পারে, সেটা কে? বিনুদা। ওকে। অথবা যদি আসে যে তোমার কল্যাণীকে দেখতে কাকে পাঠানো হয়েছিল? বিনুদাকে পাঠানো হয়েছিল। পরের কোয়েশ্চেনে দেখো, এখন কি আছে যে সুধী শব্দের সু অংশের নাম কি? খুবই সিম্পল একটা জিনিস। সু, যেহেতু সুধীর সুটা কি হচ্ছে ভাই বলতো দেখি? শব্দের পূর্বে বসতেছে। কোন একটা শব্দের পূর্বে যে জিনিসটা বসে সেটাকে আমরা বলি কি? উপসর্গ। এবং কোন একটা জিনিসের পরে যেটা বসে সেটাকে আমরা কি বলতেছি বলতো দেখি? প্রত্যয় বলতেছি। উপসর্গ এবং কি প্রত্যয়, উপসর্গ এবং কি প্রত্যয়। তাহলে পরে যেটা বসতেছে সেটাকে কি বলতেছি? আমরা প্রত্যয় বলতেছি। এবং পূর্বে যেটা বসতেছে সেটাকে আমরা কি বলতেছি বলতো? উপসর্গ বলতেছি। তাহলে আমাদের সুধী সু, এরকম আরো অনেক আমাদের উপসর্গ আছে, উপদি আছে, আরো অনেক কিছু দিয়ে কিন্তু আমাদের উপসর্গগুলো পাওয়া যায়। অর্থাৎ শব্দের আগে কিন্তু সর্বপ্রথম উপসর্গগুলো বসবে। ঠিক আছে। আচ্ছা, একদম সিম্পল একটা কোয়েশ্চেন আসছিল, খুব ইজি কোয়েশ্চেন। পরের প্রশ্ন চলো, আমাদের সিরাজউদ্দৌলার নাটক থেকে জিনিসটা আসছে। দেখো
সিরাজউদ্দৌলা নাটকের চতুর্থ অংশের দ্বিতীয় দৃশ্য অনুষ্ঠিত হয়েছে কোথায়? চতুর্থ অংশের দ্বিতীয় দৃশ্য মানে কি? এটাই হচ্ছে কি সিরাজউদ্দৌলা নাটকের শেষ দৃশ্য। এটা হচ্ছে কি সিরাজউদ্দৌলা নাটকের শেষ দৃশ্য। ওকে, তাহলে সিরাজউদ্দৌলা নাটকের যে দৃশ্যগুলো শুরু হয়েছিল 1956 সাল থেকে, শেষ হয়েছিল কোথায়? 57 সালে। এবং 57 সালে দোসরা জুলাই ছিল কি তাদের সর্বশেষ দৃশ্যটা। এখান থেকে তোমার আরো কিছু কোয়েশ্চেন আসতে পারে যে তোমার পলাশী যুদ্ধ কত সালে হয়েছিল বা কোন তারিখটা তো হয়েছিল? 23 জুন 1957 সালে। ক্লিয়ার? তাহলে আমাদের যে তোমার সিরাজউদ্দৌলা নাটকের যে তোমার অংশগুলো শুরু হয়েছিল 56 থেকে এবং শেষ হয়েছে কোথায়? তোমার 57 সালে গিয়ে শেষ হয়েছে। এবং টোটাল কয়টা দৃশ্য ছিল সেটা যদি তোমাদেরকে বলা হয় তাহলে কয়টা ছিল? টোটাল 4টা অংশ ছিল। প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ এবং চতুর্থ অংশ। এবং প্রথম অংশ ছিল 3টা অংশ, 3টা দৃশ্য, দ্বিতীয় অংশ ছিল 3টা দৃশ্য, তৃতীয় অংশ ছিল 4টা দৃশ্য, চতুর্থ অংশ 2টা দৃশ্য ছিল। তার মানে কি 3 4 12টা টোটাল দৃশ্য কিন্তু ছিল সিরাজউদ্দৌলা নাটকে। সো তোমরা একটু ভালো করে মনে রাখবো। ওকে, আচ্ছা এরপর আসো। আচ্ছা, আরেকটা কোশ্চেন যদি বলা হয় তোমাদেরকে, আমি একটু বলি যে সিরাজউদ্দৌলা নাটকের দৃশ্যগুলো কবে শুরু হয়েছিল? প্রথম দৃশ্যটা কোথায় ছিল? প্রথম দৃশ্যটা ছিল হচ্ছে তোমার 19 জুন 1956 সালে। এটা একটু মনে রাখবে। হ্যাঁ, আচ্ছা, শুরুরটা এবং শেষেরটা মনে রাখবে ভালো করে। 23 জুন 1957 সালে কি তোমার পলাশী যুদ্ধ হয়। আচ্ছা, পরে দেখো আমাদের কি বলা আছে এখানে, জনমতের বিরুদ্ধে যেতে শোষকরাও ভয় পায়। তার মানে জনমতের বিরুদ্ধে যেতে শোষকরাও ভয় পায়, একটা কি প্রতিবাদীমূলক একটা রচনা। তাহলে এই যে তোমার প্রতিবাদী, এবং এখানে কি একটা আমরা একটা ইঙ্গিত পাচ্ছি কি? পলিটিক্স এর একটা ইঙ্গিত পাচ্ছি না ভাইয়া? বলো তো দেখি, এখানে একটা পলিটিক্স এর ইঙ্গিত পাচ্ছি না। তাহলে দেখো আমাদের বাংলা বইয়ের মধ্যে পলিটিক্স এর ইঙ্গিতটা কোথায় দেওয়া হয়েছে? একমাত্র 52 দিনগুলোতে দেওয়া হয়েছে। সো আগে কি ছিল? প্রত্যেক বছর 52 দিনগুলো থেকে কোশ্চেন আসতো, বাট এখন মনে হচ্ছে যে এই বছর 52 দিনগুলোটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, এখান থেকে কোনো প্রশ্ন নিশ্চিত থাকো যে আসবে না। তাহলে কি হবে? যে পলিটিক্স থেকে যেহেতু কোশ্চেনটা আসছিল যে জনমতের বিরুদ্ধে যাতে শোষকরাও ভয় পায়, তার মানে কি এটা 52 দিনগুলি থেকে। ওকে, আচ্ছা এরপর আসো। এরপরে 6 নম্বর প্রশ্ন বলা আছে যে পাথর এবার হঠাৎ নড়ে। লাল সালু উপন্যাসের এই বাক্যে পাথর বলতে বোঝানো হয়েছে কাকে বোঝানো হয়েছে? খালেক ব্যাপারীকে, মজিদকে, মতলব খাকে, জমিলাকে। তাহলে খুবই সিম্পল একটা কোশ্চেন যে পাথর এবার হঠাৎ নড়ে। দেখো আমরা এখন পর্যন্ত টোটাল 4টা লাইন পেলাম। দেখো বাংলা প্রথম পত্র এবং আমাদের যে সহপাঠ যেটা আছে এখান থেকে টোটাল 4টাই পেলাম। 6টা কোশ্চেনের মধ্যে আমাদের 4টা প্রশ্নই ছিল হচ্ছে কি ভাইয়া শুধুমাত্র সরাসরি লাইন থেকে প্রশ্নগুলো আসছে কিন্তু। তো যাদের একটু ভালো করে পড়া আছে এই লাইনগুলা বা গল্পগুলা বা উপন্যাসগুলা, তাদের কিন্তু খুব ইজি হবে এই জিনিসগুলা। ইভেন কবিতার লাইনে কিন্তু সামনে আছে। তাহলে দেখ পাথর এবার হঠাৎ নড়ে উঠে, তোমার মানে লাল সালু উপন্যাসে যে মজিদ আছে, মজিদের যে স্ত্রী আছে রহিমা, উনি যখন বলছিলেন যে অন্য গ্রামে একজন নতুন পীর আসছে যে কিনা হচ্ছে তোমার কি জ্যান্ত মানুষকেও জীবিত, মানে তোমার মৃত মানুষকেও জ্যান্ত করে ফেলতে পারে বা জীবিত করতে পারে। এইটা শোনার পর তোমার কি মজিদের হচ্ছে কি একদম তোমার হঠাৎ একটু নড়চড়ে বসে উঠছে, মানে সে একটু থমকে গেছে, এরকম একটা অবস্থা আর কি। এছাড়াও তোমার রহিমা কি করতো, একটু মানে যখন মজিদকে একটু সন্দেহ চোখে দেখতো বা এই কথাবার্তা বলতো, তার মানে কি এই জন্য তোমার মজিদ কি করছে, মূলত একটু হঠাৎ নড়চড়ে উঠে বসছে। তার মানে এখানে কে নড়ে উঠে বসছিল? মজিদ। যেহেতু মজিদ খুবই একটা গুরু গম্ভীর মানুষ ছিল, একদম গুরু গম্ভীর মানুষ ছিল, তাকে অনেকটা পাথরের সাথে তুলনা করা হইতো। এই জন্য কি এখানে কাকে বলা হচ্ছে? মজিদকে বলা হচ্ছে। ওকে, আচ্ছা, বাট লাইনগুলো যেগুলো দিচ্ছে না এগুলো যে খুব বেশি ডিপ দিচ্ছে তা কিন্তু না, একদম ইজি লাইন থেকে দিচ্ছে। এখন আসো কোনটি ভুল, 7 নম্বর প্রশ্ন যেটা আছে কোনটি ভুল। ওকে, আচ্ছা কোনটি ভুল? কি যুগ অয় ক্ষয়, এটা ঠিক আছে। ওকে, তারপর আসো তৎ যুগ রূপ তদ্রূপ, মানে সন্ধি বিচ্ছেদ থেকে কোশ্চেন গুলো আসছে। ষট যুগ যন্ত্র ষড়যন্ত্র, এগুলো সব ঠিক আছে। কারাগার, এখন দেখো কারা যুগ আগার হবে, এটা মূলত কি হবে বলতো দেখি? কারা যুগ আগার হবে, কারা যুগ আগার হবে, কারা যুগ আগার। তাহলে এটা কি হচ্ছে? কারাগার হচ্ছে। তাহলে কারা যুগ আগার, সেটা কি হচ্ছে? কারাগার হচ্ছে। নরমালি তোমার সন্ধি বিচ্ছেদ একদম সরাসরি খুবই কম হয়, যেমন কারা যুগ গার, কারাগার, এইভাবে জিনিসগুলো আসলে হয় না। তোমরা যদি নাও পারো, তোমরা যদি দেখো যে এরকম সরাসরি ভাবে তোমার সন্ধি বিচ্ছেদটা করা আছে, তোমরা মনে করবে যে এই জিনিসটা কি ভুল জিনিসটা, বুঝছো? কারণ ম্যাক্সিমাম টাইম তোমার সরাসরি কখনো হয় না। আচ্ছা, এটা গেল। এর পরবর্তী কোশ্চেনে চলো আমরা যদি দেখি যে 8 নাম্বার কোশ্চেন, যে 18 বছর বয়স কবিতায় 18 শব্দটি কয়বার ব্যবহৃত হয়েছে? 18 শব্দটা 18 বছর বয়স কবিতায় টোটাল ব্যবহার হয়েছে কয়বার? 9 বার ব্যবহার হয়েছে। কয়বার ব্যবহার হয়েছে? 9 বার ব্যবহার কিন্তু হয়েছে। এখন এটা যদি তোমাদেরকে নরমালি, আচ্ছা 9 বারই মনে রাখো। নরমালি হচ্ছে কি তোমার কবিতার হেডিং এর যে নামটা আছে 18 বছর বয়স, ওইটা সহ 10 বার। বাট যেহেতু আমার বলছি কি কবিতাতে কয়বার ব্যবহার হয়েছে, তখন আমরা কি মনে রাখবো? যে কবিতায় যখন বলবে তখন আমরা কি 9 বারটাই মনে রাখবো। ঠিক আছে, আচ্ছা। তো এরপরে যে প্রশ্নটা আছে, আমরা 9 নম্বর প্রশ্নটা যদি দেখি, যে ফেব্রুয়ারি 1969 কবিতায় শামসুর রহমান বর্ণমালাকে কিসের প্রতীক হিসেবে তুলনা করেছেন? তোমার ফেব্রুয়ারি 1969 একটা লাইন ছিল যে দেখলাম সালামের হাতে নক্ষত্রের মতো অবিরত অবিনাশী
বর্ণমালা। তাহলে এখানে কি নক্ষত্রের মতো, কার মতো? নক্ষত্রের মতো। সো বর্ণমালাকে কিসের মতো তুলনা করা হয়েছিল? তোমার নক্ষত্রের মতো তুলনা করা হয়েছিল। তাহলে এটাও কিন্তু কবিতার লাইন থেকে ডিরেক্টলি চলে আসছে। দেখো তার মানে লাইনগুলো ভাই এত ইম্পর্টেন্ট, যদি সময় পাও তাহলে একটু প্রত্যেকটা কবিতার একটু লাইনগুলো একটু দেখবা, এবং প্রত্যেকটা গল্পগুলো তো আসলে পড়া সম্ভব না, অন্তত পাঠ পরিচিতি একটু ভালো করে দেখো, লেখক পরিচিতিটাও দেখে ফেলো। আচ্ছা, যত চাও তত লো, লাস্ট কোয়েশ্চেন, তরুণী পরে। যত চাও তত লো তরুণী পরে, সোনার তরী কবিতায় এর পরের পঙ্ক্তি কি? আচ্ছা দেখো তো আমরা একটু মিলাইতে পারি কিনা, দেখে যেন মনে হয় চিনি উহারে। যত চাও তত লো তরুণী পরে, এখানে কি যত চাও তত লো মানে কি এখানে কি চাওয়া পাওয়ার সাথে সম্পর্ক? তাহলে দেখে যেন মনে হয় চিনি উহারে, এটা কি মিল আছে? যে এটা কি দেখার সাথে একটা কি মিল আছে? নাই। আর আছে আর নাই দিয়েছি ভরে। আচ্ছা, তাহলে দেখো এখানে কি বলছে, দেওয়া নেওয়ার সাথে সম্পর্ক না? তার মানে এখানেও দেখো দ্বিতীয় লাইনটা যেটা আর আছে আর নাই, মানে আছে নাই দেওয়া নেওয়া একটা মিল কিন্তু আমরা পাচ্ছি। এরপর এখন আমার লোহ করুণা করে, এটাও হচ্ছে না। গান গেয়ে তরি বেয়ে কে আসে পরে, তাহলে এখানে কি আসা যাওয়ার একটা সম্পর্ক, এটাও মিলতেছে না। তাহলে মিলতেছে কোনটা? আর আছে আর নাই দিয়েছি ভরে। মানে আমরা অনেক সময় জিনিসগুলো মনে না থাকলেও, যেহেতু আমি অনেক দিন আগে বাংলা পড়ছি, আমার তো আর কবিতাগুলো ওইভাবে মুখস্থ নাই, তোমাদের আশা করি মুখস্থ আছে। বাট তারপরও যদি কারো মুখস্থ না থাকে, আমার মনে হয় যে এই লাইনগুলো তোমরা খুব ইজিলি বুঝতে পারবা। এটা দেখো যে খুব ইজিলি আমরা বুঝতে পারতেছি, যত চাও তত লো তরুণী পরে, সোনার তরী কবিতায় পরের পঙ্ক্তি কি? যেহেতু এখানে আমার যত চাও তত লো, চাওয়া আর পাওয়ার সাথে সম্পর্ক, তাহলে এখানে দেখার সাথে কোনো সম্পর্ক নাই। এখানে তোমার আর আছে আর নাই দিয়েছি বলে, মানে কি এখানে আরো আছে আরো নাই, মানে আছে নাই দেওয়া মানে পাওয়া নেওয়া এরকম একটা বিষয় কি মিল আছে না? এই জন্য কিন্তু আমরা এটা বলতে পারতেছি। সো অনেক সময় আমরা এইভাবে মিলাইতে কিন্তু পারি। সো বাংলা যে কোয়েশ্চেন গুলো দেখলাম, একজন স্টুডেন্ট যদি নাও পড়ে কোনো কিছু, তারপরেও কিন্তু সেই কোয়েশ্চেন গুলো মোটামুটি হলে 4-5টা কোয়েশ্চেন খুব ইজিলি পারবে, অন্তত 5টা করে আসতে পারবে। এখন বাংলা দিয়ে তো আসলে কেউ চবিতে চান্স পাবে না, এটা মনে রাখো, বাংলা দিয়ে কেউ চবিতে চান্স পাবে না। চান্স মূলত কিন্তু তোমার গ্রুপ সাবজেক্ট দিয়ে পাবা। তোমার গ্রুপ সাবজেক্ট গুলো যদি তুমি ভালো করতে পারো, এবং বাংলা ইংরেজিতে যদি তুমি 50% করে মার্ক পাও, তারপরেও ভাইয়া চবিতে মোটামুটি একটা ভালো পজিশন তুমি করতে পারবা। সো মেইনলি গ্রুপ সাবজেক্ট গুলো ভালো করো, এবং পাশাপাশি বাংলাতে এবং ইংরেজিতে যাতে তোমরা পাসটাও করতে পারো। পাশাপাশি ধরো বাংলায় যদি তুমি 5-6 পাও, ইংরেজিতে যদি মোটামুটি 8-9-10 পাও, তাহলে তোমার এনাফ। এবং সাথে যদি গ্রুপ সাবজেক্ট গুলো ভালো থাকে, তাহলে কিন্তু তোমার ভাই একটা ভালো চান্স হয়ে যাবে। সো এখানে হচ্ছে তোমরা একটু জানাও যে আসলে ভিডিওটা কেমন লাগছে, একটা কমেন্টে অন্তত একটা ফিডব্যাক জানাই দিতে পারো, ঠিক আছে? এবং আরেকটা কথা হচ্ছে, তোমাদের যেহেতু গুচ্ছ এবং কৃষি পরীক্ষা সামনে, কৃষি গুচ্ছ এবং গুচ্ছ প্রস্তুতি, সো এখন তো তোমরা চট্টগ্রামের প্রস্তুতি অনেকেই নিচ্ছ, পাশাপাশি যারা হচ্ছে গুচ্ছ এবং কৃষির প্রতি একটা টার্গেট আছে, কৃষির প্রতি একটা ভালো টার্গেট আছে, তারা হচ্ছে আমাদের অসমিয়ামের রিস্টার 2.0 কোর্সটাতে চাইলে এনরোল করতে পারো। এবং আমরা এই কোর্সটাতে কিভাবে আসলে গুছিয়েছি এবং কারা কারা থাকছে এটা একটু দেখো। আমাদের এই কোর্সে মূলত আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমরা থাকছে হচ্ছে টোটাল 6 জন। আমি আছি, তোমাদের রূপায়ণ ভাই আছে, মাহির ভাই আছে, তোমাদের সাকিব ভাই আছে, তারপর হচ্ছে স্বাধীন ভাই আছে, এবং কি শাওন ভাই আছে। এছাড়াও আমাদের গুচ্ছ সেগমেন্ট থেকে যদি বলা হয়, তোমাদের গুচ্ছে গতবার যে ফার্স্ট ছিল মারুফ ভাইয়া, এবং কৃষি গুচ্ছে সে থার্ড ছিল মারুফ ভাইয়া, সে কিন্তু তোমাদের এই কোর্সেই সে অন্তর্ভুক্ত থাকছে, সে ফিজিক্স ক্লাস নেবে। সো মোটামুটি বলতে গেলে গুচ্ছ এবং কৃষির স্পেশালাইজ যদি বলা হয়, তাহলে আমাদের অসমিয়ামের যে টিচার প্যানেলটা আছে, এটা একদম গুচ্ছ কৃষি স্পেশালাইজ। সো যারা গুচ্ছ কৃষিকে টার্গেট করছে, একদম বেস্ট একটা প্রিপারেশন চাও, তোমরা ইনশাল্লাহ এখান থেকে একটা প্রস্তুতি নিতে পারো। এবং অসমিয়ামের রিস্টার্ট 1.0 এর ব্যাপারেও তোমরা অনেকে জানো সফলতা কতটা ছিল, এবং সেই সাথে রিস্টার্ট 2.0 ইনশাল্লাহ তোমাদেরকে আরো বেস্ট ইনশাল্লাহ একটা সার্ভিস দিয়ে যাবে, ঠিক আছে? তো যারা এনরোল করতে চাও, আজকে আমাদের অফারের লাস্ট ডেট, এখনই এনরোল করে ফেলো, এবং কোর্সটা একদম চমৎকার লেভেল একটা কোর্স ইনশাল্লাহ তোমরা এখান থেকে পাবা। এবং বাংলার নেক্সট ভিডিওগুলো আজকের মধ্যে আরো একটা বা দুটো ভিডিও আসবে, এইভাবে আমি তোমাদেরকে বাংলাটা ক্লিয়ার করবো। আমি হয়তো আরেকটা ভিডিও দিব, বাকি ভিডিওগুলো তোমাদের মাহির ভাই তোমাদেরকে দিয়ে দিবে ইনশাল্লাহ, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।